আরএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। নির্বাচনে বাধা কি এই শিরোনামে আজ কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে সরাসরি উপস্থিত আছেন দুজন অতিথি। আমি একটু পরিচয় করাতে চাই। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি গণফোরাম, আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে একটু যেতে চাই জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসি যে এই অবস্থায় ভোট হবে নির্বাচন ব্যবস্থাকে গণহত্যার শামিল, এটি বলছেন যে জামায়াতের আমির আছে, তিনি বলেছেন। একই সঙ্গে জনাব রুহুল কবির রিজভী, আপনাদের দলেরই সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি বলছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। আসলে এখন আসলে ষড়যন্ত্রটা কি নিয়ে? নির্বাচন না হওয়াটাই তো ষড়যন্ত্র। নির্বাচন হলে তা ষড়যন্ত্র নাই। একটি তারিখ বা একটি সময় তো পেয়েছেন? না না, প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখব যে আইনের বিষয়টা কেমন। আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের রাজনীতিতে শুধু না, সারা বিশ্বে সাংবিধানিক কিছু বিষয় থাকে, সেটা আইনের ব্যাখ্যা থাকে। আমাদের সংবিধানও আছে যে একটি সরকার যাওয়ার পরে কতদিনের মধ্যে আরেকটি সরকার আসবে, কিভাবে আসবে। আর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে যেটা আমি বিষয় বিশ্লেষণ করি, এইটা সর্বশেষ গণঅভ্যুত্থান 24-এর গণঅভ্যুত্থান। তার আগে একটা 90-এর গণঅভ্যুত্থান, এরশাদ বিরোধী যেটা। তো সেই সময় আমরা দেখেছি যে প্রধান বিচারপতির নেতৃত্বে 3 মাসের মধ্যেই একটা নির্বাচন হয়েছে, এবং যে নির্বাচনটা দেশে এবং বিদেশে একেবারে সব মহলে এটা সমাদৃত হয়েছে। অদ্ভুত ব্যাপার আছে, শেখ হাসিনা বা আওয়ামী লীগ হেরে যাওয়ার পরে একটা অদ্ভুত প্রতিক্রিয়া দিয়েছিল, যেটা আমার কাছে মনে হচ্ছে অদ্ভুত। সূক্ষ্ম কারচুপি। তিনি যদি বলতেন কারচুপি হয়েছে তদন্ত সাপেক্ষে এটা ব্যবস্থা, তো সূক্ষ্ম মানে উনি মানে আমার কাছে মনে হচ্ছে এটা ঠাট্টা সুলভ একটা, যেহেতু বলতে হয় বলার মতো। আমি যে কথাটা বলতে চাই যে সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের পরে আমরা প্রত্যাশা করেছিলাম এখানে যে সাংবিধানিকভাবে যে সরকার শপথ নিয়েছে ডক্টর ইউনূস সাহেব, তার সরকার, এটা সাংবিধানিক সরকার ছিল। এটা কোনো বিপ্লবের মধ্য দিয়ে কোনো সরকার ছিল না। এটা গণঅভ্যুত্থান সাংবিধানিক স্বীকৃত একটি বিষয়। কিন্তু অনেক 90 দিন পার হয়ে গেছে, 3-4টা 90 দিন পার হয়েছে আমার বিবেচনায়। তো আমরা এটা করতে পারি নাই। এই জন্যই বলি আমরা করতে পারি না। এই সরকার তো আসলে সকল রাজনৈতিক দলকে সমর্থিত সরকার। এই সরকারের নিজস্ব ভিত্তি বলতে যেটা সমস্ত রাজনৈতিক দলগুলো, তো সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে মানে এটা অনেক আগে নিষ্পত্তি করা সম্ভব ছিল। যাক, এটা হয় নাই। প্রথমে ডিসেম্বর টু জুন মানে 26, তার প্রথমে তো ছিল এরকম 10 বছর থাকবে, যতদিন খুশি থাকবে, মানে অভ্যুত্থানের পরে পরে। তারপরে সপ্তাহ 2-3 পরে ওই অভ্যুত্থানের পরে পরে যে এটা 5 বছর, মাস 3 মধ্যে, তখন আর 5-10 এইসব কথা ছিল না। যত তাড়াতাড়ি সংস্কার সম্পূর্ণ করে এটা ছিল। তা আমার কাছে মনে হয়েছে যারা নির্বাচন প্রলম্বিত করতে চায় তারা গণতন্ত্র এবং বাংলাদেশের স্থিতিশীলতাকে বিনষ্ট করতে চায়। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। আর সেই নির্বাচনটা যদি আমরা প্রলম্বিত করি, দেরি করি, তাহলে নানামুখী ষড়যন্ত্র হতে পারে। আওয়ামী লীগের হাতে যে বিপুল অর্থ আছে, এটা তো অস্বীকার করার পথ নাই। প্রচুর অর্থ, কি বৈধ অবৈধ অস্ত্র আছে, এটাও আমরা সরকার নিতে পারেনি। 2 হচ্ছে পার্শ্ববর্তী দেশ, আমাদের চারিধারে কিন্তু এই দেশটি, তারা একেবারে সার্বক্ষণিক গত প্রায় 1 বছর ধরে বাংলাদেশ বিরোধী যেসব বক্তব্য দিয়েছে, তার থেকে এখন আমার কাছে মনে হচ্ছে এই সপ্তাহখানিক আগে ওদের পররাষ্ট্র মুখপাত্র জয় সাওয়াল, সম্ভবত আমি ভুল বললাম কিনা জানি নামটা, উনি বলেছে কৌশলগতভাবে ভারত বাংলাদেশের সঙ্গে বসতে প্রস্তুত। তো এটা আমি মনে করি খারাপ ইয়ে না, মানে উদ্দেশ্য। আজকে জামাতের আমির বলছেন যে এই অবস্থায় ভোট হলে আর আমি গণহত্যার শামিল হবে। আমি বলি জামাতের আসলে আজকে এইটা আলোচনা করছি, তো কালকে যদি আমার দাদাকে ডাকেন আরেকটা প্রসঙ্গ বলবে
যে এটা ইলেকশন হতে পারে। ওই ভদ্রলোক ডাক্তার শফিক সাহেব সকালে, দুপুরে, রাত্রে ওনার কথার স্থিতিশীলতা নাই। উনি যেটা বলে এত সিরিয়াসলি নেওয়ার আমার বিবেচনা এটা ঠিক হবে না। সব দলই চায় যৌক্তিক মানে সংস্কার করে, সংস্কারও কিন্তু কেউ বিরোধিতা করে না, করে একটি ভালো নির্বাচনের দিকে, এবং এমনকি নির্বাচন কমিশনে বলেছে যে তারা সম্পূর্ণ প্রস্তুত। মানে সরকার থেকে বললেই, বোধহয় 2 বার আলোচনা হয়েছে কিন্তু তারিখটা নির্ধারণ হয়নি, ওইটা বললে চলে যেতে পারে। আর জামাত বা অন্য রাজনৈতিক দল তারা তো বলতেই পারে, তাদের মতো করে বলতে পারে, কিন্তু বাস্তবতা কিন্তু এখন নির্বাচন, আমি বিবেচনা করি নির্বাচন একেবারে 100% আমি বলছি না, নির্বাচন উপযোগী পরিবেশ কিন্তু এখন আছে। ঘোষণা করলে এটা আরো পজিটিভ দিকেই যাবে। ধন্যবাদ। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনার কাছে আসি। আপনি যদি এটার উত্তর দেন যে অবস্থায় ভোট হবে, নির্বাচন ব্যবস্থায় গণহত্যা শামিল, এটাকে আপনি আসলে কি বলবেন এই নিয়ে? আরেকটি বিষয় হচ্ছে যে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে অনেকে জামানত বাজেয়াপ্তের ভয়ে আনুপাতিক নির্বাচন চায়। না, সেগুলো তো আছে। আচ্ছা, জামাতের হয়েছেটা কি? হ্যাঁ, ওনাদের অতীত ইতিহাস দেখলে তো কি বলা যায় এখন? এগুলো তো আমরা বলতে চাইছিলাম না। এখন জামাত যে পর্যায়ে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এখন তো প্রত্যেক দিনে তাদের অতীত ভূমিকা নিয়ে আমাদের কথা বলতে হবে। তারা সব জায়গায় প্রার্থী ঘোষণা করতেছে। কালকেও রংপুরে দেখলাম প্রার্থী ঘোষণা করেছে। সব জায়গায় আমরা জানি 250, 275 এরকম হয়ে গেছে। আমাদের কিছু বন্ধু বান্ধব আছে, তারাও এসে বলে যে আমি তো ওখানে দাঁড়াচ্ছি, এখানে দাঁড়াচ্ছি, বা আমাকে পার্টি নমিনেশন দিয়েছে। তাহলে এইসব কথা কেন বলছেন আপনি? আপনি নিজে খুব তৈরি হয়ে যাচ্ছেন নির্বাচনের জন্য, আর বলছেন যে নির্বাচনের পরিবেশ নাই। আরে পরিবেশ কখন হবে বলেন? আপনি তো এতদিন বলছিলেন ফেব্রুয়ারিতে হলে আপনাদের আপত্তি নেই। এটা তো লন্ডন বৈঠকের আগেও বলেছেন যে আগামী বছরের প্রথম দিকে হলে তাদের আপত্তি নেই। যখন আমরা সবাই মিলে বললাম যে হ্যাঁ ফেব্রুয়ারি উপযুক্ত সময়, এবং প্রধান উপদেষ্টা মোটামুটি এই ব্যাপারে সম্মতি দিয়েছে, এখন কেন আবার নতুন করে এসব কথাবার্তা বলা? এখন কি অবস্থা হলো? তো আসলে যে অবস্থার কথা তিনি তুলে ধরলেন যে এটি না, এটা কিছুই না। এটা সালাউদ্দিন সাহেব যথার্থই বলেছেন যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যদি হয়, অনেকেরই জামানত থাকবে না, এবং তখন তাদের শক্তি সামর্থ্য কতটুকু আছে সেটা, এই যে সেই দিন এই ঐক্যমতের আলোচনা সভায় উনার যে প্রতিনিধিত্ব করেন সম্ভবত তাহির সাহেব নাকি, উনি বলেন যে আপনাদের কার কত সমর্থন আছে। বাহ, তো কার কত সমর্থন আছে এটা আপনি বললে তো হবে না, এটা তো জনগণকে সেই চয়েসটা দেন, নির্বাচনে যান। আজকে আপনারা এনসিপি এবং জামাত আপনারা দেশের চষে বেড়াচ্ছেন, এটা কি নির্বাচন পরিবেশ তৈরি করছেন? আগামী নির্বাচন না নির্বাচনকে ঠেকানোর জন্য প্রতিযোগিতায় নেমেছেন? আমরা কার কাছে নির্বাচন চাইব? এখানে পজিশন অপোজিশন তো কেউ নাই, আমরা সবাই তো একে অপরের সহযোগী। তো সরকারকে কেন আমরা বারবার দাবি করবো? আমরা দাবি করতে চাই না। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার আমি তো কোনো প্রয়োজন মনে করি না। যারা মাঠে নেমেছে তারা বাংলাদেশটাকে আবার পিছিয়ে দিয়ে, তারা 26 জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে। অতীতেও তারা বিভিন্ন কর্মকাণ্ড এগুলো করেছে। এই বিভিন্ন শক্তিগুলো বাংলাদেশটাকে সামনে এগোতে দেয় নাই। গত 15-17 বছর ধরে দুদুভাইরা যে পরিশ্রম করেছে, যে নির্যাতন করেছে, কারাভোগ করেছে, বাড়িঘরে থাকতে পারে নাই, এই জেল থেকে বেরোচ্ছে আবার ঢুকছে, এগুলো তো দেখেছি আমরা। কোর্টের বারান্দায় হাজিরা দিতে অস্থির পরিবারগুলো কি অবস্থা, কেউ এলাকায় থাকতে পারে নাই। সেই অবস্থার মধ্যে এখন আবার নতুন করে এই সমস্ত সমস্যা সৃষ্টি কেন করছে? তারা প্রত্যেকদিন তারা মিটিং করে বেড়াচ্ছে, এটা কিসের আলামত? আপনি কি নির্বাচনে সভা করছেন, না নির্বাচনকে ঠেকানোর জন্য সভা করতেছেন? আপনি কি কোন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আমরা তো এটা বুঝি না। সব দলই বলছে যে আমরা নির্বাচন চাই, আর আপনারা কয়েকটা আবার বলছেন না আমরা ইসলাম পছন্দ দলগুলো মোর্চা করব। নিজেরাই বলছেন মোর্চা করবেন, নির্বাচনী মোর্চা, আবার মাঠে নেমে অন্য কথা বলতেছেন।
এটা কি ধরনের কথা? এখন নতুন করে যে আনুপাতিক পদ্ধতির নির্বাচন না না, এটা তো হবে না। নির্বাচনের জন্য বাধা মনে পিআর করেন? সিস্টেমের যে ভোটের কথা বলছে, এটা বাংলাদেশে সম্ভব না। এটাও আরেকটা তাদের কূটকৌশল। কেন ওই যে সম্ভব না? বলতাম শেখ হাসিনাকে চালাকি রাত চালাকি, আর ওনারা তো তার চেয়ে আরো বেশি কূটকৌশল শুরু করেছে জাতির সাথে। সেটি কেন সম্ভব না? কি সম্ভব না? পিএস সিস্টেমে কি আমরা সেভাবে তৈরি হয়ে আছি? আপনি একটা সিম্বল দিবেন সারা দেশে ইলেকশন, তারপরে কে কত ভোট পাইছে সেজন্য উনি চুয়াডাঙ্গার মানুষ ওনাকে দিয়ে দিলেন চট্টগ্রামে, আমি চট্টগ্রামের মানুষ আমাকে দিয়ে দিলেন, তাহলে তো লোকাল লিডারশিপ কোনোদিনও হবে না। আমাদের তো নেতৃত্বগুলো হতে দেয় নাই। ওনারা বের হবার পরে আর কোনো লিডারশিপ আমরা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছি বলেন? সেভাবে তো জাতীয় নেতা আমাদের তৈরি হচ্ছে না। আজকে যদি নির্বাচনগুলো হয়, আপনি দেখবেন যে প্রত্যেক জেলায় উপজেলায় অনেক নেতা তৈরি হবে এবং আগামী দিনে তারা জাতির হাল ধরবে। সেটাই আমরা চেয়েছিলাম এনসিপির মাধ্যমে। তারা তো বিপদগামী হয়ে গেছে। উনি ঘন্টা দুয়েক আগে একটা ইয়েতে বলেছেন, ভাই তোমরা তো আমাদের সন্তান তুল্য, তোমাদেরকে স্নেহ করি, তোমাদের উপর আমরা আস্থা রাখতে চাই, কিন্তু তোমরা যে এখন বিপদগামিতার পথে হাঁটছ, এটা তো ভয়াবহ। যে গণ অভ্যুত্থানে তোমরা শেষ দিকে এসে সামনের কাতারে ছিলে বুক চেতিয়ে, সেটাকে তো জাতি ধারণ করেছে। আজকে যে ধরনের কর্মকাণ্ড করছে তোমরা তো, আমি তো মনে করি যে এটা জাতির সাথে বুমেরাং হয়ে যাবে। তোমাদের যে ভূমিকা, যে গৌরবোজ্জ্বল ভূমিকা, সেটাকে কেন নষ্ট করছে? 69-এ তো আমরা ছিলাম গণ অভ্যুত্থানে, 71-এ মহান মুক্তিযুদ্ধে ছিলাম, পরবর্তী পর্যায়ে আমার ভাইয়েরা আসছে, 90-এও তো বেরিয়েছে ছাত্র নেতারা। কেউ তো এই ধরনের ক্ষমতার অংশীদারিত্বের জন্য তো কেউ উঠে পড়ে লাগে নাই। তারপরেও তোমরা যে রাজনৈতিক দল করেছ, আমরা আশাবাদী ছিলাম, কিন্তু যেসব কর্মকাণ্ডের মধ্যে তোমরা জড়িয়ে যাচ্ছ এবং তোমরা জামাতের সুরে কথা বলতেছ, জামাতের সাথে তোমাদের এত সখ্যতা কিসের? সেটা তো আমরা প্রশ্ন করতে পারি। হ্যাঁ, জামাতের অতীত ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, এখন যদি আমরা পাবলিকলি বলা শুরু করি, তো তোমরাও কি সেই পথে যাচ্ছ? বারবার দেশটাকে পিছনের দিকে ঠেলে দেবে না আমরা সামনে অগ্রসর হবো? তোমরাই বলছো গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে এগোতে হবে, তো আমরা তো যাচ্ছি সেই পথে। আলোচনার মধ্যে কিছু বিষয় তো ঐক্যমত হয়েছে, সবটা তো ঐক্যমত হবে না। সালাউদ্দিন সাহেব যথার্থই বলেছে যে যারা নির্বাচনকে কেন্দ্র করে ভীতির সঞ্চার করছে তারা নিজেরাই ভীত সন্ত্রস্ত। কারণ তারা বুঝতে পেরেছে যে আগামী দিনে যদি নির্বাচন হয় তাদের সংকটটা কোথায় যাবে। দল হিসাবে এখন যে শেয়ার করতেছে, আমি তো মনে করি বিএনপি কি জামাত তো ম্যাক্সিমাম পাওয়ার শেয়ার করতেছে বর্তমান সরকারের আমলে। নানান জায়গায় সুযোগ সুবিধা, অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সবকিছু তারা মনে করে যে এই সুযোগটা যদি দীর্ঘায়িত করা যায় তাহলে তাদের দল একটা ভালো অবস্থানে চলে যাবে। বাংলাদেশে কোনোদিনও এটা সম্ভব হবে না। জি, ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু। পিআর পদ্ধতি নিয়ে রাজনীতির মাঠে যে এখন পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, এটি সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে কিনা, রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে কিনা? আমি একটু প্রশ্ন রেখে একটু বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, আরএল দেশ সাম্প্রতিক নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। আরএল নিবেদিত দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে প্রশ্ন ছিল, পিআর পদ্ধতি নিয়ে রাজনীতির মাঠে এখন যে জলঘোলা বা পাল্টাপাল্টি পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে কিনা, একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়বে বলে মনে করেন এতে? না না, আর এটাকে আমি খুব খারাপ কিছু ভাবে নিচ্ছি না। এই জন্যই নিচ্ছি না, যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না। আর যারা গণতান্ত্রিক রীতিনীতি বিশ্বাস অন্য কোনো জায়গায় নিয়ে যেতে চায়, তারা এই ধরনের নানান কথা, নানান ব্যাপার সামনে নিয়ে আসবে। এখন যে নির্বাচনী ব্যবস্থাটা, সাধারণ নির্বাচন আমরা যেভাবে করি, একটা মার্কা, একটা দল মনোনয়ন, এটা 100 বছরের ঘটনা, এটা আজকের না। পাকিস্তান আমল থেকে, তারও আগে ব্রিটিশ পিরিয়ড থেকে যদি আমরা দেখি, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, এই যে আমাদের শেরেবাংলা ফজলুল হক, হুসেন শহীদ সরওয়ার্দী, যারা অতীতে মৌলানা ভাসানী বা তারও আগে যারা ছিলেন, তারা কিন্তু একটা মার্কা নিয়ে, একটা দল নিয়ে, তারা কি আমাদের থেকে কম বুঝতেন? তারা কি আমাদের থেকে পণ্ডিত কি কম ছিলেন? তো এখন যেটা আমরা দেখছি এই মুহূর্তে, আমরা সেটা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে এটা নির্বাচনকে ব্যাহত করা, বাধাগ্রস্ত করা, ঠেকিয়ে দেওয়া। আপনি দেখেন তো, আমরা সব মুহূর্তে ঘটনা, শেখ মুজিব
বা মশিউর রহমান যাদু মিয়া বা জাতীয় ক্ষেত্রে যারা রাজনীতির নেতৃত্ব দিছে, ওই দেখেন কেউ ফরিদপুরে, কেউ রংপুরে, ঢাকাতে একটা সময় নবাবদের যেসব লোকজন ছিল তারা ইলেকশন করতো। সব তো তারা তাদের মানে জন্মস্থান থেকে ইলেকশন করে একটা মুহূর্তে জাতীয় নেতৃত্ব পরিচয় আছে। আপনি পিআরএ গেলে পরে এইগুলো লিডারশিপে যে তৈরি, আমরা ইউনিভার্সিটি যেমন ছাত্র সংগঠন করতে করতে আজকে যে 2-4 জন মানুষ যেটা আমাদের চিনে বা দাদাকে চিনে, সেটা এখনকার জন্য না, একটা ধারাবাহিক রূপে কিন্তু এখানে আসা। তা আপনি ধারাবাহিক রূপটাকে বন্ধ করতে চাচ্ছেন, সেটা পিআরএর মাধ্যমে। পিআরএ যখন হয়ে যাবে সব থেকে দুর্নীতি বাড়বে। অর্থাৎ আপনি একটা অংশের ভোট নিলেন, তো তারপর ইচ্ছা করলে একটা বড় বাজের লক্ষ্যে আপনি মনোনয়নে এমপি পার্লামেন্টে পাঠাতে পারেন। একটা চোর, একটা শেষর, একটা লুটেরা, একটা খুনিকেও পাঠাতে পারেন। এটা বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। পার্টি মনে করছে তার 100টা বা 10টা। সেই জন্যে পিআরের যে ঘটনাটা হচ্ছে, এটাকে ইন্ট্রোডিউস করতেও আপনাকে আরো 3 থেকে 4টে নির্বাচনের ব্যাপার উঠবে। তা আপনি এখন এটা সামনে নিয়ে আসা। 2 হচ্ছে, যেখানে আপনার এই সিস্টেমে নিয়ে আনছে সেখানে কোনো শক্ত সরকার তৈরি হয়নি। মানে সংবিধানে আইন তো টাচই করতে পারবে না। যেমন নেপালে দেখেন, ওরা 1-2 মাস পর পরই, কারণ একক সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠন করা খুব কঠিন পিয়ারে। যেমন আমি আপনাকে পরিষ্কার বলি যে 50,000 ভোটে একজন জিতছে, 49 ভোটটা কিন্তু আরেক জায়গায় যুক্ত হচ্ছে। অর্থাৎ 51 যে পাইছে বাকিটা কিন্তু যুক্ত হচ্ছে। যুক্ত হলে পরে দেখা গেল 3টে বা 4টে দলে 300 সিট কেউ পাবে না, একক সংখ্যাগরিষ্ঠতা। আপনাকে এর কাছে যেতে হবে, ওর কাছে যেতে হবে। এটা ইউনাইটেড গভর্নমেন্ট করবে, সকাল ব্যথা বিকাল গোতাগোতে। 54 সালের সরকার পাকিস্তান আমলে ইউনাইটেড সরকার ছিল। সেই সরকারের পাকিস্তানের সেই সময় আইয়ুব খান কৌশলগতভাবে সবকে বিভক্ত করে সামরিক শাসন জারি করছিল। আমি একারে অত বিস্তারিত গেলাম না। এখন আমি ওরকম স্থিতিশীল সরকার ব্যবস্থা না গিয়ে আমি একটি অস্থিতিশীল ব্যবস্থা, আমরা তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, শুধু যে রাজনীতি করছি এমন না তো। তো সেই জায়গাটায় যারা এই জিনিসটাকে দেখেন, যারা ইলেকশন ঠেকাতে চাচ্ছে, এই যে বললো না একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ভয়ঙ্কর, তারা কিন্তু এই জায়গাটা নিয়ে আসছে। আমাদের সালাউদ্দিন সাহেব যে কথাটা বলছে, জামানত বাজেয়াপ্তের যে প্রসঙ্গ, বিএনপি যদি কারোর সঙ্গে ফ্রন্ট করতো তাদের একটা ভবিষ্যৎ ছিল। এখন তার ফ্রন্টের দরকার নাই। তাহলে স্বাভাবিক কারণে তারা দেখছে তাদের আগামী দিনে কোনো রকম ভবিষ্যৎই নাই, ভূমিকা তো থাকবে না। জামানত তো পরের কথা। সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে পিয়ার বাংলাদেশের অস্তিত্বকে বিপন্ন করতে পারে, সার্বভৌমত্বকে বিপন্ন করতে পারে। সেই জন্য এই ব্যবস্থাটা এই মুহূর্তে এটা হ্যাঁ সেমিনার সিম্পোজিয়ামে আলোচনা হতে পারে, কিন্তু এই বিষয়টি নিয়ে যদি সামনে এগোয় নির্ধারিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত হবে। ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। একই প্রশ্ন যে বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট যদি বিবেচনা করি, এই যে পিয়ার পদ্ধতি নিয়ে এখন যে পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর মধ্যে, সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে কিনা, বা এটি আসলে ক্ষতি সুফল কুফল আপনার কি মনে হয়? না, ওরা তো মাঠে নেমে গেছে। মনে হচ্ছে তারা এখন অপোজিশন, সরকার নির্বাচন দিতে চায়, তারা নির্বাচন ঠেকাইতে চায়। কি মুশকিল! এখন তো আমরা দর্শকের ভূমিকা পালন করছি। তো এগুলো কি শুরু হয়েছে আমি তো বুঝতেছি না। ওরা সংস্কারও চায় না, বিচারও চায় না, নির্বাচনও চায় না। আমরা সংস্কার চাই, বিচার চাই, নির্বাচন চাই। আমরাই তো বলছি। আপনার 12 মাস হয়ে যাচ্ছে, সংস্কার তো আমরা দেখছি না। আপনি বিচার বিভাগের সংস্কার কেন ফেলে রেখেছেন? এগুলো তো এত আলোচনার দরকার নাই। আপনি পুলিশ বাহিনীর সংস্কারের জন্য দীর্ঘ সময় আলোচনার দরকার আছে? প্রশাসনিক সংস্কার কোথায়? নির্বাচনী সংস্কার কোথায়? এগুলো করে ফেলেন, এগুলো কেউ বাধা দেবে না। আপনি সংবিধানের মধ্যে হাত দিয়ে বসে আছেন, একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করেছেন। নতুন সংবিধান লেখার কথা বলেছেন, এই সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন। আমার তরুণ ভাইরা বুঝে হোক না বুঝে হোক সেই পথে তারা গেছে। এখন জামাত এসব কথা বলতেছে। তো যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যারা এই সরকারের দীর্ঘায়ু কামনা করে,
যারা দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, এত লড়াই সংগ্রাম, এত রক্তদান, এগুলো বিফলে যাওয়ার জন্য এখন সবাই মিলে ষড়যন্ত্র করতেছে। কোনো ষড়যন্ত্রের কাজ হবে না। এইসব কথাবার্তা বলবে, বক্তৃতা করবে, আমাদের মিডিয়া ভাইয়েরাও প্রচার দিচ্ছে, ভালো, হ্যাঁ, আপত্তি নেই। আপনারা আরও প্রচার করেন তারা কি বলতেছে, জামাত কি বলে, চরমনাই কি বলে, মমিনুল হক সাহেবরা কি বলে, বা এনসিপির তরুণরা কি বলে, ভালো করে প্রচার করেন, জাতি জানুক তারা কি চাচ্ছে দেশের মধ্যে। আর আমরা চাচ্ছি অতি দ্রুততম সময়ে একটি নির্বাচিত সরকার বাংলাদেশে আসা প্রয়োজন। কারণ আপনি অর্থনৈতিক যে বন্যাত্ম তৈরি হয়েছে, পুঁজি আসছে না। তারা বলেছে নির্বাচিত সরকার না আসলে আমরা, এই যে আপনি কয়েক লক্ষ টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে আন্তর্জাতিক সেমিনার করেছেন, আমাদেরকে আশার বাণী শুনিয়েছিলেন, এখন তো শুনতেছি কেউ আসছে না। প্রত্যেকে বলছে নির্বাচিত সরকার। এবং সার্বিকভাবে আমরা সব জায়গায় দেখতেছি, সারা বিশ্ব বলতেছে বাংলাদেশ একটা নির্বাচিত সরকার স্বল্প সময়ে প্রতিষ্ঠিত হওয়া দরকার। আমরা সরকারের সাথে সহযোগিতা, ভারতও বলেছে বাংলাদেশের নির্বাচিত সরকার আসলে আমরা সহযোগিতার হাত বাড়াবো। তো আশেপাশে সবাই বলতে, বিশ্ব বলতেছে, ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে, IMF বলতেছে, আর উনারা বসে বসে থামাশা দেখতেছে। যুক্তরাষ্ট্র বলেছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে কথা হয়েছে, তারাও বলেছে। কিন্তু বাংলাদেশের এখন যে অর্থনৈতিক পরিস্থিতি, পরিস্থিতিতে আসলে পিয়ার পদ্ধতির নির্বাচন কতটা বাংলাদেশকে না, এটা তো সম্ভব না। এটা নিত্য নতুন কতগুলো সমস্যা তারা তৈরি করবে যাতে নির্বাচনটা পিছিয়ে। আর স্থানীয় সরকার নির্বাচন দেখেন না, ওইটা নিয়ে এখন লাগতেছে। তার বলতে জাতীয় সংসদ না, তার সাথে গণভোট দিতে হবে, হ্যাঁ, একসাথে। মানে যা খুশি তাই বলে বেড়াচ্ছে আর কি। আর ওইদিকে ঐক্যমত বসে দিয়েছে, ওখানে আমরা মাসের পর মাস আলোচনা করছি। আমি প্রথমে খুব আশাবাদী ছিলাম যে পার্লামেন্ট আমরা দেখি না, ভাইব্রেন্ট পার্লামেন্ট, ওখানে একটা মিনি পার্লামেন্ট বসছে, আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, খুব ভালো। কিন্তু দেখতে দেখতে তো মাস ফুরিয়ে যাচ্ছে। তার মানে কি, ওখানেও ওরা বসে আছে, ওই যারা নেগেটিভ কথা বলতেছে তারা যা চায়, ঐক্যমতের এই যে কমিটিগুলো বসছে, তারাও কি এটাই চাচ্ছে যে নির্বাচনটা সুদূর পরাহত হয়ে যাক? তবে আমরা মনে করি দেশের অধিক সংখ্যক মানুষ তারা একটা নির্বাচনের মাধ্যমে সরকার চায়, যেটা আমাদের জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। এবং এটার জন্য অনেক, আমি আগেই বলেছি, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক নিপীড়ন, শুধুমাত্র একটা নির্বাচন যেটা শেখ হাসিনা দেয় নাই। আজকে যদি সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করা হয় বা দীর্ঘ সময় নেওয়া হয়, জনগণ কিন্তু আবার ফুঁসে উঠবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আমরা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করব না। এই যে 24-এর যেটাকে 36 গণ অভ্যুত্থান বলছি, এটার সফলতা এবং এটার আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা যেটা সৃষ্টি হয়েছে, সেটা একমাত্র সম্ভব হবে নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে। তাদের প্রতিশ্রুতি যদি আমরা বাস্তবায়িত করতে পারি রাজনৈতিক দলগুলোর মধ্যে দিয়ে, সেটাই সম্ভব। সুতরাং সারা বাংলাদেশ চষে বেড়ে বক্তৃতা করে করে এটাকে বাস্তবায়িত করা যাবে না। যারা করবে আগামী দিনে পার্লামেন্টে যারা আসবে, তাদের মাধ্যমে এই জন আকাঙ্ক্ষাগুলো কার্যকর করতে হবে। ধন্যবাদ। আমি একটি বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনায় ফিরতে চাই। প্রিয় দর্শক, আরএল দেশ সম্প্রতি নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরএল দেশ সম্প্রতিকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে আবারও আসি। আপনারা নির্বাচনের কথা বলছেন, নির্বাচনের জন্য যে প্রস্তুতি, আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি, আমরা যে মব সংস্কৃতি সম্প্রতি লক্ষ্য করছি, মুরাদনগরের কথা বলি, পটিয়ার কথা বলি, বা আরো বিভিন্ন জায়গায়, এই মব সংস্কৃতি বা এটিকে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা বলবেন? আইন শৃঙ্খলা বাহিনী না, তাহলে কি 24-এর গণঅভ্যুত্থানের পরে যে শক্তিটার উদ্ভব করছিল, আমরা যে কোনোভাবে হোক, যে কোনো আমাদের ভুল সিদ্ধান্ত, ভুল রাজনীতি, ভুল পদক্ষেপের কারণে এটাকে আমরা একটা হতাশার দিকে ঠেলে দিছি। যদি কোনো কারণে নির্বাচন 90 দিন না হোক, ধরেন 3 মাস 6 মাসের মধ্যে করতে পারতাম, তাহলে এই যে লুটেরা গোষ্ঠী যারা সমাজে সবসময় সুবিধা গ্রহণ করে, তারা কিন্তু একটা ইস্টাবলিশড, একটা গণসমর্থিত সরকার যদি তৈরি হয়ে যেত, তাহলে কিন্তু এই মুভ বলে কিছু থাকতো না। আইনের শাসন বলতে যেটা বোঝে ওইটা ফিরে আসতো, পুলিশও অ্যাক্টিভ হতো। পুলিশ তো এখন নিজে থেকে বিপন্ন মনে করে বলে তো সমাজ কাজই করে নাই, এখন কিছু কিছু ক্ষেত্রে তারা কাজ করছে। আমি একেবারে
পরিষ্কার কথা বলি, এরা সংস্কারের কথা বলছে, আমরা সমর্থন দিয়েছি, আমার দল বিএনপি সমর্থন দিচ্ছে, অন্য দলও দিছে। আমরা সবাই জানি এই পুলিশের 70% একটা বিশেষ জেলার লোক বা একটা বিশেষ জায়গার লোক। আমাদের হাজার হাজার তরুণ বেকার, মানে 35 থেকে 40 লাখ বেকার, শিক্ষিত বেকার। তো এইটি আমরা এক বছরের ভিতরে এই যে শিক্ষকদের যাদের নিয়োগ দিয়েছে তার বড় অংশই হচ্ছে শিক্ষক নামধারী, মিনিমাম যেটা রেজাল্ট, এরা তো শিক্ষা কারিগর হবে, ছাত্র তৈরি করার কারিগর হবে, কিন্তু তারা দলীয় বিবেচনা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা তাদের পোষ্য এদেরকে সব এই পুলিশ বা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা দিছে। আমরা দেখলাম না এই যে অভ্যুত্থানের পর রাস্তায় ছোট ছোট ছেলে মেয়েরাও পুলিশ মানে পুলিশের দায়িত্ব, যখন পুলিশ কাজ করছিল না, ট্রাফিকের দায়িত্ব কাজ করছে, কয়টা আপনার ডাকাতি, চুরি ডাকাতি হয়েছে, আর এখন কয়টা হচ্ছে। আমার কাছে একটু আগে আমি বললাম যে নিয়মতান্ত্রিক একটি সরকারের উদ্যোগ নেন, উদ্যোগটা হচ্ছে নির্বাচনে একটা ঘোষণায় গেলেই এই মব সংস্কৃতি 2 দিনের মধ্যে না হোক, 2 মাসের মধ্যে না হোক, এটা ঝাঁকি খাবে আমার বিবেচনা। সেই জন্যে নিয়মতান্ত্রিক রাজনীতির দ্বার উন্মোচিত করতে হবে। জি, ঐক্যমত কমিশনের সহসভাপতি জনাব আলী রিয়াজ বলছেন যে জুলাই মাসের মধ্যেই জুলাই চার্টার চূড়ান্ত করা সম্ভব হবে। আপনি কি তাই মনে করেন? জুলাই তো আমি যেহেতু ওই জায়গায় আলী রিয়াজের সঙ্গে তো আমি ইলেকশন করছি, ডাকসু ইলেকশনে। ও জাসদ ছাত্রলীগ করতো, আমি ছাত্রদল করতাম, তা আমি ওকে চিনি। ওই জায়গাটায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তি থাকতো তাহলে আজ থেকে আরো 7 মাস আগেই চার্টার বলেন, ঘোষণা বলেন, এগুলো চলে আসতো। আসলে সরকার কি চায়, যেমন ছাত্ররা করতে চেয়েছিল সরকার দায়িত্ব নিয়েছে, ওই সময় বিরোধীরা করতে চাইছে না, তো সরকার নিয়েছে ভালো, তারা সব দলের সঙ্গে আলোচনা করে একটা কিছু দরকার। তো সব চিঠি তো মোটামুটি আমার মনে হয় দাদাও পাইছে তার দলের চিঠি, কিন্তু বৈষম্যমূলক ওই যে চার্টারের বা ঘোষণার কোনো চিঠি তো দেয় নাই। দিলেন একটা আলোচনা হবে, কেউ তো বিরোধিতা করে নাই, কোনো পক্ষ কোনো দল এটা বিরোধিতা করছে এটা আমার জানা নাই। আমরাও এটাকে অভিনন্দন জানানোর জন্য বসেছিলাম, সরকার এটা করে নাই। তো আমার মনে হয় না যে এই জুলাইয়ের মধ্যে উদ্যোগবিহীন কোনো জিনিস আমরা পেয়ে যাব, উদ্যোগ নিতে হবে। ধন্যবাদ। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাকে শেষ করতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা এখনো দেখেন কিনা? যেহেতু নির্বাচনের কথা বলা হচ্ছে, নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ এবং সংস্কার আর কোনো বাধা দেখেন কিনা জুলাইয়ের মধ্যে জুলাই চার্টার চূড়ান্ত করা? না, এই সরকারের সফলতা কি 12 মাসে? এটা অশ্বডিম্ব। অনেক কথা তারা বলেছে বা আমাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছে। আমরা তো এটা রেজাল্ট চাচ্ছি, পজিটিভ রেজাল্ট, পদক্ষেপগুলো চাই। মাননীয় প্রধান বিচারপতি বলেন আমি 25 দফা সংস্কার উত্থাপন করলাম 6 মাস আগে। আপনি কেন এগুলো কার্যকর করেন না? তো অন্যান্য কমিশনগুলো কার্যকর করেন না কেন? তথ্য গণমাধ্যমে এগুলোর কোনো আলোচনা নেই। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে এটা দিয়েছে শ্বেতপত্র, সেটার কোনো কার্যকারিতা নাই কেন? আপনারা তো সবকিছু লুকিয়ে ঝোলার মধ্যে রেখে দিচ্ছেন। তার মানেটা কি? আপনি জাতিকে বলেন যে আপনার আর কয়দিন লাগবে, আপনি বললেন বেশি সংস্কার লাগলে বেশি সময় লাগবে, কম সংস্কার হলে। আমাদের এত সংস্কার আপনি কুসংস্কারে পরিণত করেছেন, সংস্কারের নামে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। এখানে আর একটা কতগুলো শক্তিকে আপনি উৎসাহিত করতেছেন, যারা দেশটাকে পিছনের দিকে ঠেলে দিতে চায়। আমরা সামনের দিকে যেতে চাই। 54 বছরে যেটা পারি নাই আমরা সেই জায়গায় চ্যালেঞ্জ নিচ্ছি, কিন্তু কিছু শক্তিকে আপনারা মদত দিচ্ছেন, আমরা দেখছি প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। আপনাদের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ এগুলোর সাথে সম্পৃক্ততা আছে বলে আমরা মনে করি। সুতরাং আপনি যত দিন যাবেন বিপদে পড়বেন। আমি বলেছিলাম ফখরুদ্দিন মঈনুদ্দিন যেমন পালিয়ে গেছে, ইউনূস সাহেব যেন পালিয়ে না যায়। আপনাকে নির্বাচন দিয়ে তারপরে আপনি সসম্মানে বিদায় হবেন, এটাই আমরা চাই। আপনার সম্মানটা আমরা ধরে রাখতে চাই। কিন্তু আপনি যাদেরকে এখন নামিয়েছেন এবং যারা মোহ সৃষ্টি করতেছেন তাদের কথায় আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কার্যক্রম পটিয়াতে কি হয়েছিল, একজন ওসি, তাকে আপনি সরাইয়ে দিলেন।
কালকে দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কুশল চক্রবর্তী একজন পরীক্ষা দিতে গেছে, প্রমোশনের পরীক্ষা, মব সৃষ্টি করে তার ওখান থেকে বের করে দিয়েছেন। সব জায়গাতে এইসব ঘটনা ঘটতেছে। আপনি মবের অপসংস্কৃতির মধ্যে বাংলাদেশকে ফেলে দিয়েছেন। একটা মহা বিপদ সংকেত আমরা দেখতে পাচ্ছি, এবং খুব দ্রুততম সময়ে এখান থেকে বের হয়ে আপনি নির্বাচনের তারিখ সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেন, অথবা নির্বাচন কমিশনকে বলেন যে আমরা প্রস্তুত আছি, তুমি শিডিউল দিয়ে দাও। এর বাইরে আমি আর কোনো পথ দেখছি না। যদি দেশকে বাঁচাতে হয়, সকলে মিলে আমরা নির্বাচনের দিকে ঝুঁকে পড়ি। যেটা শুরু হয়েছে জনাব তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকের পরে, সেই পরিবেশ পরিস্থিতি আমরা রাখতে চাই। আপনি বলছেন পরিবেশ নষ্ট হয়ে গেছে, আপনারাই করতেছেন। বলছেন না কোনো পরিবেশ নেই, আপনি এত বড় পরিবেশবাদী হয়ে গেছেন। রিজভী সাহেব বলল, এতদিন পরে আপনার মনে হয়েছে বাংলাদেশে পরিবেশ নাই। গত 15-17 বছর ধরে পরিবেশ ছিল না বলে তো এখন আসলে পরিবেশটা কারা নষ্ট নির্বাচন করছে? দেয় নাই। এখন পরিবেশটা কারা নষ্ট করছে? আমরা গত 16 বছর দেখেছি যে বিএনপি হ্যাঁ, তখন তো শেখ হাসিনা যা করেছে আপনি তো সেগুলো বৈধতা দিচ্ছেন এখন। তো পরিবর্তনটা হলো কোথায়? সুতরাং আপনারা এই যে পরিবর্তনে যে সুযোগটা এসছে, সেটাকে আপনি পেছনের দিকে টেনে নেবেন না। যে শক্তিগুলো এখন মাঠে নেমেছে, আমরা মনে করি যে আপনারা খুব দ্রুততম সময়ে আপনাদের মন মানসিকতা পরিবর্তন করেন, জাতিকে আবার একটা বিপদের দিকে ঠেলে দেবেন না। এবং তাতে করে আপনাদের কোনো আমি ভবিষ্যৎ দেখি না। হ্যাঁ, জাতির ভবিষ্যৎ আপনারা নষ্ট করবেন, যারা নষ্ট করবেন তাদের ভবিষ্যৎ অন্ধকারের জন্য। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং শামসুজ্জামান দুদু, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আরএল অ্যাঙ্গেল চ্যালেঞ্জ এন্ড স্কয়ার বার নিবেদিত দেশান্তরিক আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।